নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন এবং এটাও আশা করি যে আপনারা গল্পের প্রথম অংশটি নিশ্চয়ই শুনেছেন। আর যদি না শুনে থাকেন তাহলে পাশে কিছু দেখা যাচ্ছে, সেটাই ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন, সবই করতে পারবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে। তাহলে চলুন, আর সময় নষ্ট না করে গল্পের দ্বিতীয় অংশে ঝাঁপ দিই। লোকটার কথাগুলো মন্দ নয়, কাজেই প্রস্তাবটা মন্মথবাবু লুফে নিলেন। তবে ট্রেন সাফারি করব। আপনি স্থানীয় লোক বলে ব্যাপারটা জানতে পারা গেল। বাইরের ট্যুরিস্টদের ব্যাপারটা কিন্তু জানা নেই। হ্যাঁ, জানা নেই। ব্যাপারটা জানাজানি বেশি হলে তো ফরেস্ট ডিপার্টমেন্টের আয় কমে যাবে। সামনের জঙ্গলের মধ্যে লাইনটা প্রথমে পাতা হয়েছিল মালগাড়ির জন্য, তাতে জঙ্গল থেকে কাঠের বড় বড় গুড়ি বা লগ বয়ে নিয়ে যাওয়ার জন্য। বছর খানেক ধরে অন্য লাইনের চাপ কমানোর জন্য 2-3টে ট্রেন আসা যাওয়া করছে এই জঙ্গলের মধ্যে দিয়ে। কাজেই ব্যাপারটা এখনো সেরকম প্রচলিত হয়নি, বুঝেছেন? কথাগুলো বলে লোকটা মন্মথবাবুকে নিজের নাম জানালো, ছগন সিং। মন্মথবাবুও নিজের নাম পরিচয় বললেন। ঠিক এই সময়ে বাসের হর্ন শোনা গেল। বাস আসছে। সেটা দেখে ছগন সিং বলল, চলুন, তাহলে উঠে পড়া যাক নাকি? হাত দেখিয়ে বাস থামিয়ে তাতে উঠে পড়ল দুজন। 10 টাকা জন প্রতি ভাড়া। সেটা কিছুতেই মন্মথবাবুকে দিতে দিল না ছগন সিং। আপনি আমাদের দেশের মেহমান, এইটুকু টাকাটা দেওয়া আমার কর্তব্য। আপনি টাকাটা আমাকে দিতে দিন। না না না, আপনি আপনি দেবেন না, আপনি দেবেন না, আমাকে টাকাটা দিতে দিন। মন্মথবাবু বেশ খুশি হলেন তার কথা শুনে। ছুটে চলেছে বাস। রাস্তার দুপাশে জঙ্গল দেখা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে মন্মথবাবু বললেন, আপনাদের এখানে এসে যাদের সঙ্গে কথা বলছি তাদের প্রত্যেকেরই খুব ভালো ব্যবহার, কিন্তু জানেন, একটা সময় মধ্যপ্রদেশ মানেই বাইরের লোকে প্রথমেই মনে হতো চম্বলের কথা, অর্থাৎ ডাকাতদের কথা। হ্যাঁ হ্যাঁ, জানি। সে সময় চম্বলের জন্যই সারা দেশে বদনাম ছড়িয়েছিল। তবে গত 30 বছরে পরিস্থিতি অনেক বদলেছে। যারা ডাকাতি করত তারা এখন খেতিবাড়ি ঘর সংসার করে। হ্যাঁ বুঝলাম। একটা কথা জিজ্ঞাসা করব? যদি কিছু মনে না করেন তবে বলবেন আপনার হাত দুটোর কি হয়েছিল? হুম, মনে করা কিছুই নেই। টিম্বারের ব্যবসা করাত কলে অসতর্কবশত হাত দুটো চলে গেল। দুজনের কথার ফাঁকে এগিয়ে চলেছে বাস। ঘন্টা দেড়েক পর স্টেশনের গায়েই বাস নামিয়ে দিল মন্মথবাবুদের। ছোট্ট রেল স্টেশন, দুটো মাত্র প্ল্যাটফর্ম। কিছু দূরেই আবার জঙ্গল শুরু হয়েছে। হাতে গোনা কয়েকজন লোক রয়েছে জায়গাটাতে। তারা সবাই স্থানীয় দেহাতি মানুষ। প্রায় নির্জন প্ল্যাটফর্মে ঢালু ছাদওয়ালা টিকিট কাউন্টার ও তার সংলগ্ন কয়েকটা ঘর আছে। সেগুলো ছবির মতো সুন্দর লাগছে। ছগন সিং মন্মথবাবুকে নিয়ে গেল টিকিট কাউন্টারে। লোকটার কথাই সত্যি। সহজেই ওরছা যাওয়ার সেই রাতের ট্রেনে রিজার্ভেশন পেয়ে গেলেন মন্মথবাবু, তাও আবার লোয়ার বার্থে। টিকিট দেখে ছগন সিং বলল, আপনার তো 8 নম্বর বগি আর আমার 4 নম্বর। ভেস্টিবিউল দিয়ে 3টে বগি পেরিয়ে আমি চলে আসবো মাঝরাতে। জঙ্গলের মধ্যে ঠিক কোন জায়গাগুলোতে ট্রেন থেকে বন্যপ্রাণী দেখা যায় সেসব জায়গা আমি চিনি। চাঁদের আলোতে আমি সেগুলো আপনাকে দেখাবো। বরাতে থাকলে বাঘের দেখাও মিলতে পারে বাবু। বান্ধবগড়ের এক গাইড বলল যে গত 7 দিনে কোনো ট্যুরিস্ট পার্টি বাঘের মুখ দেখেনি। আপনি গেলেও হয়তো পেতেন না, হয়তো বা এখানে পেয়ে যাবেন। বাহ 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 বাহ, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর লাগছে কিন্তু। ছগন সিং এরপর মন্মথবাবুকে নিয়ে গেল পাশের ওয়েটিং রুমে। ছোট হলেও বেশ ঝকঝকে তকতকে ওয়েটিং রুম। কোনো লোকজন নেই সেখানে। ট্রেন আসতে তো ঘন্টা 3 সময় লাগবে। এই সময়টা বেঞ্চে শুয়ে ঘুমিয়ে নিতে পারেন, কেউ বিরক্ত করবে না। তাছাড়া এখানে চোর ডাকাতের সেরকম ভয় নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কাছে ফরেস্ট ডিপার্টমেন্টে একটা ছোট্ট অফিস আছে, সেখানে আমার একজন চেনা লোক আছে। আমি তার সঙ্গে এখন দেখা করতে যাব। চিন্তা নেই, ট্রেন আসার আগে আমি ফিরে আসবো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না আমার। আপনি যান, আপনি নিশ্চিন্তে যান। এরপর তারা দুজন ওয়েটিং রুমের বাইরে বেরিয়ে গেল আর মন্মথবাবু পায়চারি করতে লাগলেন প্ল্যাটফর্মে। দূরে জঙ্গলের মাথায় সূর্য অস্ত যেতে চলেছে। ভারী সুন্দর দৃশ্য।
মন্মথবাবু বেশ কয়েকটা ছবি তুললেন সেই দৃশ্যে। ধীরে ধীরে একসময় সত্যি সূর্য ডুবে গেল, গাঢ় অন্ধকার নেমে আসলো অরণ্যের বুকে। আর তার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মে যে 2-4 জন লোক ছিল তারাও কোথায় যেন অদৃশ্য হয়ে যেতে লাগলো। এর কারণটা অবশ্য কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলেন মন্মথবাবু। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই প্রবল ঠান্ডা পড়তে শুরু করেছে। এসব অঞ্চলের আবহাওয়া এরকমই, গরমের সময় দিনের বেলা খুব গরম, আর শীতকালে অন্ধকার নামলেই মারাত্মক ঠান্ডা। অন্ধকার নামতে প্ল্যাটফর্মে সামান্য কয়েকটা আলো জ্বলে উঠল, কিন্তু ঠান্ডার দাপটে মন্মথবাবু আর বাইরে থাকাটা সমীচীন বলে মনে করলেন না। প্ল্যাটফর্ম ছেড়ে তিনি ঢুকে পড়লেন ওয়েটিং রুমে। একটা খয়াটে আলো জ্বলছে ঘরটাতে। ক্যামেরাটা গলা থেকে নামিয়ে টেবিলে রেখে টেবিল সংলগ্ন একটা বেঞ্চে বসলেন তিনি। তারপর তার ব্যাগ থেকে একটা ট্রাভেল গাইড বের করে সেটা পড়ার চেষ্টা করলেন, কিন্তু ঘরের আলোটা এতটাই কমজোরি যে গাইড বুকের খুদে খুদে হরফগুলো পড়তে তার চোখে লাগছে। কাজেই মন্মথবাবু বইটা বন্ধ করে দিলেন। সারাদিনের ঝোড়ঝাপে ঝিমুনি নেমে আসতে লাগলো তার চোখে। ঢুলতে লাগলেন তিনি। মন্মথবাবু ঘুমিয়েই পড়েছিলেন। প্রায় 7টা নাগাদ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। কাঁচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেছে একজন লোক। দরজা খোলার যে শব্দ তাতেই ঘুম ভেঙে গেছিল মন্মথবাবু। তাকে দেখে সোজা হয়ে বসলেন তিনি। লোকটার পরনে ধুতি পাঞ্জাবির ওপর একটা কালো আলপাকার কোট, তার উপর এমনভাবে একটা কালো চাদর মাথা পর্যন্ত জড়ানো যে তার আড়াল থেকে শুধু নাক চোখ কিছুটা দেখা যাচ্ছে। পায়ে হাঁটু পর্যন্ত মোজা আর পাম্পশু, তবে সঙ্গে কোনো লটবহর নেই। লোকটা ঘরে ঢুকে সম্ভবত একবার তাকালো তার দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে এসে মন্মথবাবুর টেবিলের কিছুটা তফাতে আলোর উল্টো দিকে মুখ করে মন্মথবাবুর মুখোমুখি বসল। আলোর বিপরীতে বসার কারণে লোকটার মুখ এবার পুরোপুরি অন্ধকারে ঢেকে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মন্মথবাবুর কেন জানি না মনে হলো লোকটা তার দিকেই একই দৃষ্টিতে তাকিয়ে আছে, যদিও লোকটার মুখ দেখতে পাচ্ছেন না তিনি। ব্যাপারটা তার অনুমান মাত্র, তবু কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো তার। টেবিলের থেকে ক্যামেরাটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে করতে আর চোখে তিনি মাঝে মধ্যে খেয়াল করতে লাগলেন লোকটাকে। মন্মথবাবু আলোর দিকে মুখ করে বসে থাকার কারণে লোকটা নিশ্চয়ই স্পষ্ট দেখতে পাচ্ছে তাকে। টেলিলেন্স লাগানো ডিজিটাল ক্যামেরার পর্দায় নিচে তোলা বেড়ানোর ছবিগুলো দেখছিলেন মন্মথবাবু। হঠাৎ লোকটা জিজ্ঞাসা করল, আপ টুরিস্ট হো, রাতের ট্রেন ধরবেন নিশ্চয়ই? হ্যাঁ, ট্যুরিস্ট, রাতের ট্রেনই ধরবো। হ্যাঁ, এ পথে একটাই ট্রেন এখন, কিন্তু ট্যুরিস্টরা তো এ ট্রেন ধরে না। অনেক ঘুরপথে বেশি দেরি করে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এ ট্রেন ওরছা পৌঁছায়, যে কারণে প্রায় ফাঁকা থাকে ট্রেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। খাজুরাহো দেখে বন্ধ করে এসেছিলাম বাঘ দেখবো বলে, কিন্তু আগাম বুকিং না থাকায় জঙ্গলে ঢুকতে পারলাম না। তখন একজনের কাছে শুনলাম যে চাঁদনি রাতে নাকি এই ট্রেনে চাপলে ওয়াইল্ড লাইফ দেখা যায়। যে বলল সে অ্যাকচুয়ালি স্থানীয় লোক, এ পথে যাওয়া আসা করে, তাই তার কথা শুনে চলে এলাম। আপনি কি এখানেই থাকেন নাকি? ব্যাপারটা সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ, এখানেই থাকি, দেখা যায় মাঝে মধ্যে, আমিও শুনেছি। কথাগুলো বলে কেমন যেন প্রথমে নিশ্চুপ হয়ে গেল লোকটা, আবার কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘরের মধ্যে। তবে লোকটা কথা না বললেও একটা জিনিস মন্মথবাবু স্পষ্ট বুঝলেন, যে লোকটা তাকিয়ে আছে তার দিকেই। এভাবে কেউ তাকিয়ে থাকলে বড় অস্বস্তি বোধ হয়। কাজেই তিনি একটু পর সেই অস্বস্তি ভাবটা কাটিয়ে তোলার জন্য কথা শুরু করতে যাচ্ছিলেন লোকটার সাথে, কিন্তু তার আগেই লোকটা প্রশ্ন করল, আপনি কি একা বেড়াতে বেরিয়েছেন? একাই বেড়াতে এসেছি। আমি সরকারি কর্মী, সারা বছর কাজের প্রচণ্ড চাপ থাকে। তবে বছরের এই শেষ সময়টাতে প্রতি বছর 3-7 ছুটি নিয়ে ঘুরতে বেরোই, বুঝেছেন। বিয়েও করিনি, একা মানুষ, তাই একাই বেরোই। তবে
ট্যুরিস্ট পার্টির সঙ্গে বেড়ায় না। একা থাকলে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায়। এই যেমন এই ট্রেনটা ধরবো বলে চলে এলাম এখানে, বুঝলেন? ক্যামেরাটা খুব দামি, তাই না? মন্মথবাবুর ক্যামেরাটা সত্যি বেশ দামি। লেন্স টেন্স ইত্যাদি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা দাম জিনিসটার। মন্মথবাবুর বহুদিনের শখ ছিল এমন একটা ক্যামেরা কেনার। ক্যামেরাটা একেবারে নতুন, মাত্র মাস 2-3 আগে তিনি কিনেছেন এই ক্যামেরা। হ্যাঁ, বেশ দামি ক্যামেরাটা কিন্তু। তো কত দাম? এই প্রশ্নটা শুনে হঠাৎ একটা প্রশ্ন উদয় হলো মন্মথবাবুর মনে। মন্মথবাবু একা কিনা ক্যামেরাটা কতটা দামি এসব প্রশ্ন করছে কেন লোকটা? তার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? লোকটার অমন চাদরে ঢেকে বসে থাকা আর তাকিয়ে থাকাটাও কেমন যেন অদ্ভুত। যদিও ছগন সিং বলে গেছে যে এখানে চোর ডাকাতের উপদ্রব নেই, তবুও একটু সাবধানে থাকা ভালো। হয়তো ক্যামেরাটা ছিনতাই করে পালালো লোকটা। লোকটা মন্মথবাবুকে চুপ করে থাকতে দেখে আবার প্রশ্ন করলো। তো কত দাম? বললাম তো ক্যামেরাটা দামি। না, ক্যামেরাটা এবার ব্যাগে রাখি। যে লোকটার থেকে ট্রেনের খবর পেয়েছিলাম তার সঙ্গেই আমি এসেছি। ছগন সিং নাম তার, সে বাইরেই আছে। সে ওই একই ট্রেনে আমার সাথে যাবে। ছগন সিং এখনই ডাকতে এলো বলে, আর ট্রেনেরও সময় হয়ে গেছে। কথাটা শুনে মন্মথবাবুর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে লোকটা না দাঁড়িয়ে বেঞ্চ ছেড়ে উঠে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। তাহলে কি লোকটা কোনো খারাপ মতলবে এসেছিল? মন্মথবাবুর সঙ্গে স্থানীয় লোক আছে জেনে শেষে সে সরে পড়ল। ভাগ্যিস কথাটা বললেন তিনি। ক্যামেরাটা ব্যাগে ভরতে ভরতে তিনি এইসব কথা ভাবতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সত্যি হাজির হলো ছগন সিং। তার বুকের কাছে কাটা কনুই দিয়ে চেপে ধরা আছে একটা ঠোঙা। সেটা দেখিয়ে ছগন সিং বলল, খাবার আনলাম আপনার, খেয়ে নিন। আপনার কোনো অসুবিধা হয়নি তো? মন্মথবাবু বেশ খুশি হলেন ছগন সিংয়ের ব্যবহারে। লোকটা বেশ অতিথিবৎসল। তিনি বললেন, আপনার কষ্ট করার দরকার ছিল না। সঙ্গে শুকনো খাবার আছে, সেগুলোই খেয়ে নিতাম। আমার কোনো সেরকম অসুবিধা হয়নি এখানে থাকতে। একটা উটকো লোক এসেছিল, অবশ্য সে এখন চলে গেছে। মনন্দবাবুর কথা শুনে হাসল ছগন সিং। ওয়েটিং রুমেই ছগন সিংয়ের আনা রুটি সবজি দিয়ে রাতের খাবার সেরে নিলেন তিনি। তারপর ধীরে সুস্থে যখন দুজন বাইরে প্ল্যাটফর্মে বেরিয়ে এলেন, তখন রাত 8টা বাজতে আর কিছু সময় বাকি। চাঁদ উঠে গিয়েছে আকাশে। সেই আলোতে জেগে উঠেছে দূরের বনভূমি। ছগন সিং সেই দিকে তাকিয়ে বলল, কি সুন্দর চাঁদ উঠেছে, দেখেছেন? এমন চাঁদের আলোয় আমি ট্রেন থেকে বাঘ দেখেছিলাম। আমার মন বলছে আপনিও বাঘ দেখবেন। তাহলে তো ভ্রমণ সার্থক হবে আমার। সুন্দরবন, কাঁচিরাঙা, করবেট, অনেক জঙ্গলে গেছি, কিন্তু বাঘ দেখতে পাইনি। বাঘ দেখা শুনেছি অনেক ভাগ্যের ব্যাপার। হয়তো সেজন্য যোগাযোগ হলো আপনার সঙ্গে, তাই তো নাকি? বাঘ দেখতে পেয়ে ওরছা পৌঁছে একটা লটারির টিকিটও কাটবেন, হয়তো লেগে যেতে পারে। ঠিক রাত 8টা নাগাদই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আপনার বগিতে উঠে পড়ুন, ঘন্টা চারেক ঘুমিয়ে নিতে পারেন। ঠিক রাত 12টা নাগাদ আমি আপনার বগিতে আসব। ও সময় ট্রেন গভীর অরণ্যে প্রবেশ করবে। ট্রেন এসে থামলো প্ল্যাটফর্মে। মন্মথবাবু এগোলেন নিজের বগির দিকে, আর ছগন সিং তার বগিতে। আজকে আমরা দ্বিতীয় পর্বটা শেষ করলাম। কেমন লাগলো আপনারা লিখে জানাবেন এবং কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা খুবই প্রাপ্য আমাদের কাছে। আপনারা যদি কমেন্ট লেখেন কি ইমপ্রুভমেন্ট, কি জাজমেন্ট, দেন আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব অ্যান্ড দেন বেটার চেষ্টা করব আমরা, এবং নতুন নতুন থ্রিলিং, নতুন কালচার লাইফ আমরা সব এগিয়ে নিয়ে আসবো।
বিশেষ করে কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো আগামী পর্যবের দিকে। ধন্যবাদ।